নানা অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়ালো বিপিএলের ঢাকার শেষ পর্ব। একজন পরিচালকের অসংযুক্ত মন্তব্যের কারণে ক্রিকেটাররা বেঁকে বসেছিলেন, অনিশ্চিত হয়ে পড়েছিল ঢাকা পর্বের বাকি খেলাগুলো। শেষ পর্যন্ত দুপক্ষের সফল আলোচনায় মাঠে গড়িয়েছে, স্বস্তি পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। বিসিবি তার অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে প্রথম চ্যালেঞ্জে মোটামুটি উতরে গেছেন, তবে সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মাত্র 2 মাস বয়সী বিসিবির পরিচালক মণ্ডলীকে সেসব সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশের ক্রিকেটের বহমানতার স্বার্থে। সেই চ্যালেঞ্জগুলোকে আমরা জেনে নিই। প্রথম চ্যালেঞ্জ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের আসর, যে আসরে বাংলাদেশের অংশ নেওয়ার কথা। কিন্তু পেসার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ দল নিরাপত্তা আশঙ্কায় ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা শ্রীলঙ্কা বা অন্য কোনো ভেন্যুতে খেলতে বলেছে। ফলে এ নিয়ে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। টি-20 বিশ্বকাপ শুরু হবে 3 সপ্তাহেরও কম সময়ের মধ্যে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চিত নন তারা টি-20 বিশ্বকাপ খেলতে পারবেন। বাংলাদেশ তার স্বাভাবিকভাবেই তার অবস্থানটা জানিয়েছে, যেখানে নিরাপত্তার আশঙ্কা রয়েছে তারা ভারতে খেলবে না। আইসিসি সেই আবেদনের এখন পর্যন্ত সুনির্দিষ্ট জবাব না দিলেও তারা বিভিন্নভাবে বাংলাদেশকে প্ররোচিত করছে বা প্রভাবিত করার চেষ্টা করছে যেন তারা বাংলাদেশ তার দাবির থেকে সরে এসে ভারতই তাদের বিশ্বকাপ খেলাগুলো খেলে। এর মধ্যে টেলিকনফারেন্স হয়েছে বিসিবির কর্মকর্তাদের সাথে আইসিসির কর্মকর্তাদের, কিন্তু বাংলাদেশকে টলানো যায়নি। বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। তো তারপরও হাল ছেড়ে দেয়নি আইসিসি। তারা যেটা জানা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যেই আইসিসি একটি প্রতিনিধি দল বাংলাদেশ আসবে। তারা বিসিবি এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশকে ভারতে যে খেলার ব্যাপারে, কিন্তু বাংলাদেশ তো তার সিদ্ধান্তে অনড় আছে। তো সেক্ষেত্রে প্রশ্ন আসে, যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপে না খেলে তার প্রতিক্রিয়া কি হতে পারে। এবং সবচেয়ে বেশি আশঙ্কার কথা হলো গিয়ে একটা অর্থনৈতিক প্রতিক্রিয়াটা সবচেয়ে বড় হয়ে উঠতে পারে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণ, তারা নিজেদের পয়সায় তাদের অপারেশনাল কস্ট চালায়। এবং জানিয়ে রাখি, ক্রিকেট দুনিয়ায় 4র্থ বিত্তশালী ক্রিকেট বোর্ড হলো গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা যে আইটি করে তার একটি সিংহভাগ আসে আইসিসির বিভিন্ন ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট থেকে পাওয়া ম্যাচ ফি, অ্যাপিয়ারেন্স মানি ও অন্যান্য লভ্যাংশ থেকে, যেটা দিয়ে তাদের অপারেশনাল কস্ট নির্বাহ করা হয়। এবং সেভাবেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে চলে। বাংলাদেশের ক্রিকেটাররা ভালো পারিশ্রমিক পান, কোচদের উচ্চ বেতনে রাখা যায়। তো সেটা যদি আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেলে, সেই অর্থনৈতিক কোনো হুমকি আসলে সেই হুমকি মোকাবেলা করতে বাংলাদেশ কতটা সক্ষম হতে পারে সেটাও একটা বিষয়। তো সুতরাং এই সামনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ কীভাবে বিসিবি মোকাবেলা করে সেদিকে তাকিয়ে থাকবে দর্শকরা। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই বিশ্বকাপ শেষেই পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে। আশা করা যায় পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর আসার কথা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারতের। তো সেই ব্যাপার নিয়ে একটু সংশয় আছে, যেহেতু বাংলাদেশ তাদের সিদ্ধান্ত অনড় থেকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। তো ভারত অন্যতম প্রভাবশালী দেশ, তারা ফিরতি সফরে বাংলাদেশে আগামী অগস্টে আসবে কি না সেটা নিয়ে একটি সংশয়। তবে সেই সংশয় থেকে গেলে যদি সেই সফরটি না হয়, বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটাও একটা বিষয় যে আসলে সেই যে সংকট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের, সেটা কতটা কূটনীতিকভাবে বাংলাদেশ মোকাবেলা করতে পারে সেটাও দেখতে হবে। এবং আইসিসি যদি বাংলাদেশ এই ক্রিকেট টি-20 বিশ্বকাপে না খেলে, তাহলে তার বাংলাদেশকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয় কিনা, সেটা আর্থিক বা অনার্থিক, সেটাও কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোকাবেলা করে তাও দেখতে হবে। এটা গেল আন্তর্জাতিক ক্রিকেটের খবর। এর আগে ঘরোয়া ক্রিকেট নিয়েও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সমস্যায় পড়তে হচ্ছে বা পড়ছে। কারণ আপনারা জানেন, গত অক্টোবরে ক্রিকেট বোর্ডের পরিচালক মণ্ডলীর নির্বাচন হয়েছিল, যেখানে আমিনুল ইসলাম বুলবুল এবং তার পরিচালকরা নির্বাচিত হয়ে বোর্ডে এসেছেন। কিন্তু এই নির্বাচনের বৈধতা এবং এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে ঢাকার ক্লাব ক্রিকেটের একটি বিরাট অংশ। তারা কিন্তু সেই নির্বাচন বয়কট করেছে এবং তারা আসন্ন ঘরোয়া ক্রিকেট বা ঢাকার প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রিমিয়ার লিগ বয়কটের হুমকি দিয়েছে। অলরেডি প্রথম বিভাগ লিগ ডিসেম্বরে শুরু হয়েছিল।
20 দলের টুর্নামেন্টে 8টি দল অংশ নেয়নি, 12টি দল দিয়ে তারা খেলছে। দ্বিতীয় বিভাগও কবে শুরু হবে তার নিশ্চয়তা নেই। এবং সবচেয়ে বড় কথা হলো গিয়ে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগ, যেটা ঘরোয়া ক্রিকেটের সেরা আসর, তার খেলা কবে বা দলবদল কবে হবে তা কিন্তু এখনও নিশ্চিত নয়। ক্রিকেট বোর্ডে এবারই প্রথম মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়নের মতো শীর্ষস্থানীয় দলের কোনো প্রতিনিধি নেই, অর্থাৎ পরিচালক নেই। সুতরাং তারা একটা আলাদাভাবেই তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। তো মোহামেডান, আবাহনী বা ব্রাদার্সের মতো প্রভাবশালী দলকে বাদ রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেট কতটা সফলভাবে আয়োজন করতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এবং আরও একটা প্রশ্ন আছে, বাংলাদেশ যে এই দলগুলো প্রায় 15টি দল প্রিমিয়ার লিগের, তারা কিন্তু দল বদল করবে না এবং লিগে অংশ নেবে না বলে হুমকি দিয়েছে এবং এ পর্যন্ত তারা সেই হুমকিতে অটল আছে। এর ফলে যেটা হবে, বাংলাদেশের ক্রিকেটারদের, তাদের যে পেশাদার ক্রিকেটার, যারা প্রায় 1000 খানেক বা তারও বেশি পেশাদার ক্রিকেটার আছেন, যারা ঢাকার বিভিন্ন লিগে খেলে তাদের ব্যয় নির্বাহ করেন বা তাদের সংসার চালান, এর বাইরে তো জাতীয় ক্রিকেটার যারা, তারা কিন্তু বিসিবি থেকে উচ্চ বেতন পান। তার সেই ক্রিকেটারের সংখ্যা 30 কিংবা 35, বড় জোর 40। এর বাইরে যে 1000 খানেক ক্রিকেটার যারা আছেন, তাদের কিন্তু বড় ভরসার স্থল ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। সুতরাং সেটা যদি না হয় তাহলে কিন্তু ক্রিকেটারদের রুটি রুজির উপর একটি চাপ পড়বে। অলরেডি আমরা জানি যে কোয়াব এ নিয়ে বিসিবির সাথে তাদের দাবির কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে ক্রিকেট লিগ আয়োজনের। তো কিন্তু বিসিবি এ পর্যন্ত ঢাকার শীর্ষ ক্লাবগুলোকে তারা কিন্তু তাদের মতে আনতে পারেনি এবং তাদের সাথে মতৈক্য হয়নি। বিসিবি সেই ক্লাবগুলোকে তাদের রাজি করাতে পারেনি ঢাকার লিগ আয়োজনের ব্যাপারে। তো বাধ্য হয়ে বিসিবি একটি বিকল্প লিগের চেষ্টা করছে, যেখানে বিসিবির অর্থায়নেই বিভিন্ন ক্লাব সেই টুর্নামেন্টে অংশ নেবে, অর্থাৎ দুধের স্বাদ ঘোলে মেটানো। সেটা কতটা সম্ভব এবং মোহামেডান, আবাহনী, ব্রাদার্সের মতো প্রভাবশালী ক্লাবগুলোকে উপেক্ষা করে তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তো এই গেল ঘরোয়া ক্রিকেটের কথা। এবং ঘরোয়া ক্রিকেট যদি খুবই স্মুথলি না চলে তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট চর্চাটা একটা বিরাট হুমকির মুখে পড়বে। এ তো গেল ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। যারা গত অক্টোবরে বিসিবির নির্বাচক মণ্ডলী হয়ে এসেছেন, তাদের কয়েকজনের লাগামহীন মন্তব্য এবং অসংযুক্ত মন্তব্য বাংলাদেশের ক্রিকেটকে বারবার উত্তপ্ত করছে। একজন পরিচালক কিন্তু এর মধ্যে বাফুফে নিয়ে বক্তৃতা করে সে আলোড়ন তুলেছে। তার এই মন্তব্যের ফলে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে ক্রিকেট বোর্ডের একটি দ্বন্দ্ব তৈরি হওয়ার সূচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা মেটানো গেছে। এছাড়া যে আপনারা জানেন, পরিচালক নাজমুল ইসলাম বারবার তিনি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিমকে উদ্দেশ্য করে বক্তৃতা করেছেন। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কথা বলেছেন এবং যার জন্য বিপিএলটা প্রায় বন্ধ হয়ে গেছিল। তো এই অসংযুক্ত আচরণ যদি বিসিবিকে, এটা একটা বিসিবির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা জানি যে বিসিবি একটি পেশাদার কর্পোরেট সংস্থা, তার নিজস্ব মিডিয়া বিভাগ আছে, মিডিয়া ম্যানেজার আছে, মিডিয়া চেয়ারম্যান আছে। তো বিসিবি সেই মিডিয়া চ্যানেলকে ইউজ না করে বিভিন্ন সময় পরিচালকরা যে বিক্ষিপ্তভাবে যেসব নানা মন্তব্য করেন, সেটা কিন্তু বিসিবিকে বিব্রতকর অবস্থায় ফেলে, বাংলাদেশের ক্রিকেটকে বিব্রতকর অবস্থায় ফেলে। তো সেই বিব্রতকর অবস্থা থেকে বাঁচার জন্য বিসিবিকে এই পরিচালকদের লাগাম টেনে ধরা এবং বিসিবিকে একটি পেশাদার সংস্থা হিসেবে চালানোর জন্য সভাপতি বুলবুলের সামনে এটা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি কীভাবে মোকাবেলা করবে সেটা একটি দেখার। আরও একটা বিষয় আছে, বাংলাদেশের ক্রিকেটে কিন্তু ইদানিং নাজমুল নামের লোকজন তারা কিন্তু বেশ বাংলাদেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। আমরা দেখেছি বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কয়েকবার কিন্তু নানা রকম বিব্রতকর প্রশ্ন বা উত্তর দিয়ে মন্তব্য করে ক্রিকেট একটি অশান্ত পরিবেশের সৃষ্টি করেছেন। শেষ পর্যন্ত সেটা তিনি সামলানো নিয়েছেন। কিন্তু এবার যে শামসুল ইসলাম যেভাবে কথা বলছেন, তাতে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের উপদেষ্টা মণ্ডলীর একজন প্রভাবশালী সদস্যও কিন্তু নাজমুল ইসলামের উক্তি নিয়ে নিন্দা করেছেন। তো সেই সব কিছু মিলিয়ে এতগুলো চ্যালেঞ্জ বিসিবি কিভাবে সামাল দেয় সেটাও দেখতে হবে। এবং আরও একটি বড় চ্যালেঞ্জ আছে, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেশে, এবং সেই নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার ক্ষমতায় আসবে। এবং আমাদের ক্রিকেটে বা আমাদের খেলাধুলায় যে ঐতিহ্য বা পরম্পরা দেখি, তাতে নতুন সরকার ক্ষমতায় আসলে তারা নিজেদের পছন্দ মতো একটি ক্রিকেট বোর্ড গঠন করেন এবং সেভাবেই
পরিচালনা হয়। সুতরাং আমিনুল ইসলাম বুলবুলের যেই বোর্ডটি মাত্র 2.5 মাস বয়সী, সেই ফেব্রুয়ারির পরে যদি নতুন জাতীয় ইলেকশনের মাধ্যমে নতুন সরকার আসে, তাদের সাথে কিভাবে সামাল দিয়ে চলতে পারে, এটাও একটি দেখার বিষয়। তো সব কিছু মিলিয়ে বিপিএল চ্যালেঞ্জ জিতলেও সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জটা বিসিবি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কতটা মোকাবেলা করতে পারে তার দিকে তাকিয়েছে বাংলাদেশের ক্রিকেট। এবং 2026-এ বাংলাদেশের ক্রিকেট এই কঠিন কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কীভাবে মাঠের খেলা মাঠে রাখতে পারে এবং আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করতে পারে, সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে ক্রিকেট দুনিয়া।